আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, দু একজন একটু বলো তো, কথা বলো তো। আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। বোঝা যাইতেছে। শুনতে পাচ্ছ? আমি তো কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। স্যার, আমি স্যার আপনার শুনতে কথা পাচ্ছি। আমরা আমাকে একটু এখানে জানাও তো শুনতে পাচ্ছ কিনা। মানে টেক্সট দিয়ে জানাও, আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ বাট আমি শুনতে পাচ্ছি না। আল্লাহ জানে আবার কি হলো। মানে গতকালকে আমি উইন্ডোজ দিয়েছি, গত রাতের আগের রাতে। তো উইন্ডোজ দেওয়ার পর থেকেই একটু সমস্যা হচ্ছিল। তো আমি শুনতে পাচ্ছিলাম বাট আমার কথা রেকর্ড হচ্ছিল না, আর এখন দেখছি উল্টাটা হচ্ছে। আর হ্যাঁ, ধন্যবাদ। তোমরা শুনতে পাচ্ছ তার মানে। তোমরা শুনতে থাকো, আমি শুনতে পাচ্ছি না, এটা হলো কথা। আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে এই চ্যাটিং এর মাধ্যমে জানাও, আমি ঠিক করে ফেলবো আর কি, হয়তো ক্লাসের পরে। আরেকটা বিষয় হলো যে তোমাদের গত দিনে তো রেজাল্ট হয়েছে, কার কেমন রেজাল্ট হলো বললা না তো। শুধু একজন না দুইজন, আমি জানতে পারছি। রেজাল্ট ভালো মন্দ যেটাই হোক না কেন, এই রেজাল্ট নিয়ে মন খারাপ করার কিছু নাই। কারণ হলো রেজাল্ট একটা হইলেই হলো। আচ্ছা, আমি আবার শুনতে পাচ্ছি তো, কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না কেন? আমি তো এই যে বাইরে যে নোটিফিকেশন আসতেছে, এসব নোটিফিকেশন শুনতে পাচ্ছি। আইডি লিঙ্ক অ্যাট দি এন্ড, এটা কে? আচ্ছা, এইভাবে তো অ্যাড দেওয়া যায় না। হ্যাঁ, আপনি শুনতে পারলে বলবো। আচ্ছা, এটা ঠিক না যে পড়বোই না, এরকমটা না। রেজাল্ট খারাপ হতে পারে। অনেকের আছে যে ফেল টেল এসে বিদিকিচ্ছি হয়ে যায়, তো এত এত মানে ইয়ে হলে, খারাপ হলে তখন সেটা কনসার্নের বিষয়। বাট দু একটাতে হয়তো ইমপ্রুভ আসছে, কিংবা হয়তো বা চেয়েছো 3 পয়েন্টের ওপরে পেয়েছো 2.6575, অথবা 80 এরকম কিছু পেয়েছো। তো এগুলো খারাপ রেজাল্ট না। আর একবার খারাপ হলে তো পরের বার একটু ভালো করে পড়লে হয়ে যায়। কিন্তু আবার এরকম না যে তুমি যেমন আমাকে আহ, তোমরা বেশ কয়েকজন প্রশ্নও করেছো। আবার অনেকে আছে যে আহ, বিশেষ করে এটা মেয়েদের দিক থেকে এটা হয় বেশি, যে আমি আগের 2 বছর এরকম খারাপ হয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এবছর আমি এত ভালো করে পড়বো যে আমি ফার্স্ট ক্লাস পেয়ে যাব, 2টা ইয়ার কাভার করব। তো এইটা আসলে হয় না, মানে বেশ ব্যাপারটা এরকম। ফার্স্ট ইয়ারের সিলেবাসটা তুলনামূলকভাবে সবচেয়ে সহজ। তো ওইখানে তুমি ধরো ফার্স্ট ক্লাস পাওনি। সেকেন্ড ইয়ারের সিলেবাস তার চেয়ে একটু কঠিন, তো ওইখানে তুমি ফার্স্ট ক্লাস পাওনি। তাহলে থার্ড ইয়ারে এসে তুমি কিভাবে ফার্স্ট ক্লাস এক্সপেক্ট করবা? কারণ থার্ড ইয়ারটা তো আরো বিশাল সিলেবাস, এখানে বাংলা নাই। তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পাওনি, অনেকখানি ব্যবধান আছে, দুই দুই 4 পয়েন্টের বা ব্যবধান এদিক সেদিক হইলে তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকে। বাট দেখা যাচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হিউজ গ্যাপ, তুমি তুমি 3 পয়েন্ট পাওনি, তো থার্ড ইয়ারে প্রশ্নই উঠে না, পাবে না, যতই চেষ্টাই করো পাবে না তুমি। পাইলেও হয়তো থার্ড ইয়ারে পেতে পারো, কিন্তু ওই দুইটাকে কাভার করে ফেলবে এরকমটা তুমি পাবা না। কারণ এটা বলেই দিচ্ছে যে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই বলে দিচ্ছে যে তোমার রেজাল্টের যে ফাউন্ডেশনটা সেটা দুর্বল। হ্যাঁ, তো রেজাল্টের ফাউন্ডেশন যখন দুর্বল, তখন আরেকটা ভালো করে পড়লেও এটা পারবা না। আর এই যে এই এই কথাগুলোর কোনো দাম নাই, কারণ হচ্ছে যে অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয় আর কি কোনো দাম নাই। আর আরেকটা জিনিস হলো, আমি আমি অনেকের খাতা দেখি, আমি এটা তোমাদেরকে অনেকবার বলেছি যে তোমরা পরীক্ষা দিয়ে আসো, বলো ভালো লিখছি, কিন্তু দেখা যায় যে উল্টোপাল্টা করেছো। আমি অনেকগুলো খাতা, আমার আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা টিচার, তো তারা অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা মানে শো করে আর কি। হয়তো দেখা যাচ্ছে যে একটা পৃষ্ঠা, যে এই দেখ কি কি লিখছে, এই টাইপের। তো তাতে দেখতে পাই যে তোমার
কবিতা লিখতেছো, ধরো ধরো তুমি কবিতা লিখতেছো, কবিতা থেকে প্রশ্ন আসতেছে, তুমি লিখতেছো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, কিন্তু তুমি মুখে হয়তো তাই বলছো, কিন্তু লেখার সময় উইলিয়াম শেক্সপিয়ার লিখে চলে গেছো, তাহলে ওইখানে কি তোমাকে মার্কস দিবে যতই ভালো প্রশ্ন লিখো? তুমি লিখছো তিনটার ন্যাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, কিন্তু তুমি উইলিয়াম ঠিকই লিখছো, কিন্তু ওয়ার্ডসওয়ার্থে দা শেক্সপিয়ার লিখে দিয়ে চলে আসছো, তো মার্কস পাবে না। আর এটা ডিপেন্ড করে, এই যে বললাম না যে ভালো, প্রতিটা পরীক্ষা 5-7 মার্ক সেভ হয় যদি রিভিশন দিতে পারো 10 মিনিট। আর ওই রিভিশন দেয় না ছেলে পেলে, যার জন্য রিভিশনের সময় যায় একটা হয়তো শর্ট কোশ্চেন লিখতেছে, 4 মার্কে পাবে 2 মার্ক, সেটার জন্য সে শর্ট কোশ্চেন লিখতেছে। আর একটা রিভিশন দিলে হয়তো 5-7 মার্ক সেভ হয়, কিন্তু সেটা দেয় না। তো এটা এগুলো বলে লাভ নেই যে অনেক ভালো পরীক্ষা দিয়েছি, এইসব বলে লাভ হবে না। মানে লাভ হবে না বলতেছে এটা না যে লাভ হলো কি হলো না আমার বলে আমি বললাম, এরকমটা না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষা কোথাও না কোথাও খারাপ হয়েছেই, যেটা তুমি হয়তো এখন রিকগনাইজ করতে পারতেছো না। তারপরেও একটা কথা থাকেই, যে লাকের বিষয় থাকেই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা থার্ড ইয়ারটা ভালো করে পড়তে হবে, থার্ড ইয়ারে কোনো বাংলা নাই, আর থার্ড ইয়ার মোটামুটি কঠিন। হ্যাঁ, তো এই ইয়ারে আছে হচ্ছে তোমাদের লিঙ্গুইস্টিক্স আছে, লিঙ্গুইস্টিক্স ইহকালে যত সাবজেক্ট পড়েছো তার মধ্যে সবচেয়ে কঠিন। মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ওইগুলো কথা বলতেছি না, কিন্তু এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারপরে সামনে ফোর্থ ইয়ার পড়বা, মাস্টার্স পড়বা, সবচেয়ে কঠিন হচ্ছে এই লিঙ্গুইস্টিক্স। তো লিঙ্গুইস্টিক্স আছে, ক্রিটিসিজম আছে, দুইটাই এই ইয়ারে আছে, তো এই ইয়ারটা খুব কঠিন, একটু সাবধানে পড়াশোনা করতে হবে। স্যার এবার আমরা আমি অলরেডি আপনার লিঙ্গুইস্টিক্স এর যেগুলা ব্রিফ ফলো শর্ট করছিলাম আর কোশ্চেন কি। গুলো পড়েছি, তো এখান থেকে তোমরা অলরেডি আইডিয়া পেয়ে গেছো। আর বাকিগুলো তো আমরা পড়েই ফেলবোই সামনে। ওকে, আর একটু দ্রুত পড়তে হবে, সবকিছুই দ্রুত পড়বো, কারণ হলো আমরা যাতে করে পরীক্ষার আগেই 2 মাস আগেই সবকিছু শেষ করে ফেলতে পারি। আচ্ছা চলো আমরা এবার তাহলে শুরু করি। আমাদের এখানে এখানে আমরা পড়ছিলাম, আমরা সিলেবাসটা আমি এখন ওপেন করতে পারতেছি না কারণ, আচ্ছা আমি দেখি আছে তো এখানে সিলেবাস। আমার এখনো মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া হয়নি, ইনস্টল দেওয়া হয়নি। মানে মাইক্রোসফট ওয়ার্ডটা আমার কিনে নিতে হবে, তো এটা কিনতে গেলে ডলার লাগবে, আর শুক্রবার শনিবার পড়ে গেছে তো আমার ব্যাংক তো বন্ধ। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে এডিসন স্টিল, এডিসন স্টিলের অফ দ্য ক্লাবের কিছু অংশ বাদ আছে, তো অফ দ্য ক্লাবের এই অংশটা পড়বো, সামনের দিন পড়বো স্যার রজার অ্যাট চার্চ। আমরা আজকে এটা দেখি, যদি এটা আজকে শেষ করতে পারি তো শেষ করলাম, সামনের দিন এটা পড়বো আমরা। অফ দ্য ক্লাব, অফ দ্য ক্লাবে তোমার ওই ক্লাবের, আমরা আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবো যে এইখানে স্পেকটাটর সে তার নিজের পরিচয় দিয়েছে, অর্থাৎ এডিসন সে স্পেকটাটর কি জিনিস, কেন, কিভাবে। এডিসন নিজের কথা বলতেছে এখানে, যে তিনি অনেক ইন্ট্রোভার্ট ছিলেন, তিনি মানুষের সাথে মেশার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে চুপে চুপে মানুষের কথাবার্তা শুনতেন, এভাবে তিনি একজন ভালো অবজারভারে পরিণত হয়েছেন। আর এরপরের যে রাইটিংটা সেটা হচ্ছে অফ দ্য ক্লাব, অফ দ্য ক্লাব হচ্ছে তারা একসঙ্গে 5-6 জন মিলে কাজ করতো এই স্পেক্টাটর পত্রিকা নিয়ে। তো ওই 5-6 জনের ভেতরে হচ্ছে একটা বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, 5-6 জন সম্পর্কে আসলে ওখানে বর্ণনা করা হয়েছে। তো এইটা লিখেছে আবার স্টিল, রিচার্ড স্টিল। তো এটারই আমরা অর্ধেক পড়েছি, আর বাকি অর্ধেক আজকে শুরু করব। দেখো আমরা এই যে এর আগ পর্যন্ত পড়েছি, আমরা স্যার রজার সম্পর্কে জেনেছি, আমরা অ্যান্ড্রু ফিপোর্ট সম্পর্কে জেনেছি, আর এইখানে জেনেছি একজন নাম দেয়া নাই এরকম একটা লোক সম্পর্কে। তো আজকে আমরা পড়বো এইখানে, এখান থেকে দেখো, নেক্সট টু স্যার অ্যান্ড্রিউ ইন দ্য ক্লাব রুম ইজ ক্যাপ্টেন সেন্ট্রি। এই স্যার অ্যান্ড্রিউর পরে এই ক্লাব রুমে ক্যাপ্টেন সেন্ট্রি নামে একটা লোক ছিল। হি ইজ আ জেন্টলম্যান উইথ গ্রেট কারেজ অ্যান্ড গুড আন্ডারস্ট্যান্ডিং। সে খুব সাহসী এবং খুবই ভালো বোঝে। হ্যাঁ, এর এবং এই দুইটা কোয়ালিটি তার রয়েছে, এবং তিনি একজন জেন্টেলম্যান, আর কি, খুব ভদ্র মানুষ। বাট হি ইজ এক্সট্রিমলি মডেস্ট, কিন্তু সে খুবই নম্র, খুবই ভদ্র। হি ডিজার্ভস মাস প্রেইজ ফর হিজ এবিলিটিজ, বাট হি ইজ নট গুড অ্যাট শোয়িং দেম অফ টু পিপুল হু শুড নোটিস হিম। সে তার এই যে ভালো অভ্যাসগুলি যেগুলো রয়েছে, ভালো সামর্থ্যগুলি, সেগুলোর জন্য সে প্রশংসার দাবি রাখে, কিন্তু সে আসলে এগুলো শো অফ করে না।
মানুষের সামনে, যে মানুষগুলো তাকে নোটিশ করবে বা মানুষগুলো তার এই গুণাবলীগুলো যে খুঁজে পাবে, এটা এটা আসলে সে শো অফই করে না। He used to be a captain for several years and showed great bravery in battles and sieges. বলা হচ্ছে যে তিনি ক্যাপ্টেন সেন্ট্রি, বলতে আমরা যে বলি না আমাদের পুলিশ কনস্টেবল থাকে, ঠিক এরকম একটা পদ আর কি। তো বলতেছে তিনি যুদ্ধক্ষেত্রে তিনি ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন অনেক বছর, এবং তিনি তার সাহসিকতা দেখিয়েছেন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। তিনি তার সাহসিকতা দেখিয়েছেন। However, because he has a small estate and is next to line to inherit from Sir Roger, he gave up his military career. যাই হোক, তার একটা উম, ছোটখাটো একটা যে স্টেট রয়েছে, একটা বাগান বাড়ি বা একটা বাড়ি রয়েছে। এটা ইংল্যান্ডের স্টেট বলতে অনেক বড় জায়গা, হ্যাঁ। আমাদের এদিকে স্টেট তো আমরা বলতে পারি না, কারণ আমাদের মানুষের দেখা যাচ্ছে 5 শতক 10 শতক করে জমি থাকে, বা 1 বিঘা 5 বিঘা। আর ওদের দেখা যায় একটা স্টেট মানে হয়তো হয়তো 10 একর জমি, 30 বিঘা জমি, এরকম আর কি। তো ওরা বলতেছে স্টেট। তো বলতেছে তার একটা ছোট স্টেট রয়েছে, এবং তার বংশে স্যার রজার নামে এক লোক রয়েছে। সেই স্যার রজারের তোমার মারা গেলে সে তার সম্পত্তিগুলো পাবে, সেই লাইনে সে রয়েছে, এবং এই জন্যই সে কি করেছে, তার মিলিটারি যে ক্যারিয়ার সেটা সে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার মিলিটারির চাকরিটা সে ছেড়ে দিয়েছে। In that profession, to succeed and be recognized, you need to be not just a skilled soldier, but also somewhat of a courtier, someone skilled in dealing with the royal court. বলতেছে যে এই মিলিটারি প্রফেশনে তুমি যদি সাকসেসফুল হতে চাও এবং যদি স্বীকৃতি পেতে চাও, তাহলে তোমাকে শুধুমাত্র একটা দক্ষ সোলজার হতে হবে তাই না, বরং তোমাকে একটা ভালো রাজ পরিষদ বর্গ হিসেবেও কাজ করতে হবে, এবং তোমার একটা থাকবে, একটা দক্ষতা থাকতে হবে রয়্যাল কোর্ট অর্থাৎ রাজ পরিবারের বা রাজ পরিষদের যে কাজকর্ম সেগুলো করার ক্ষেত্রেও তোমার দক্ষতা থাকতে হবে। মানে এক কথা আমরা বলি না যে শুধু পদে থাকলে হবে না, রাজার সাথে বা উপরের নেতাকে তাদের সাথে একটা কানেকশনও লাগে। তো ব্যাপারটা ওইটা আর কি। I have heard him express his regrets about the fact that in a profession where merit should be apparent, those who are bold and impudent often surpass the modest and deserving ones. বলতেছে আমি তার কাছে বলতে শুনেছি খুব হতাশা নিয়ে বা আক্ষেপ নিয়ে যে সত্যিকার অর্থে এই প্রফেশনে সত্যিকার যে কথা সেটা হলো যে যেখানে মেরিট কে অ্যাপারেন্ট করা উচিত, হ্যাঁ, যেখানে মেরিটটা বা মেধাটা মানে মেধাটার মূল্যায়ন করা উচিত, কিন্তু সেটা না করে যারা খুব সাহস দেখায় বা যারা একটু চতুরতা দেখাতে পারে, দূরদর্শিতা দেখাতে পারে, তারা মূলত এই মডেস্টি এবং ডিজার্ভিং, যারা যারা মডেস্ট ভদ্র এবং যারা খুবই ডিজার্ভ করে কোনো একটা প্রমোশন বা এই কিছু, তারা না পেয়ে পায় কারা, যারা বোল্ড এবং ইম্প্রুডেন্ট তারা পায়। মানে যারা একটু চালাকি চতুরতা করতে পারে তারা আসলে এই প্রমোশন গুলো পেয়ে থাকে, তারপরে তারা প্রশংসা পায়। কিন্তু এই প্রফেশনে শুধুমাত্র যার মেরিট রয়েছে তারই পাওয়ার কথা, কিন্তু এটা না। He talks about this without bitterness, admitting that he left the military life because he felt he wasn't cut out for it. সে তার এই কথাগুলো বলতেছিল কোন রকমের যে তিক্ততা বা হতাশা, এরকমটা না না নিয়েই আর কি। আক্ষেপ ছিল, কিন্তু এরকমটা না যে সে ভেঙে পড়েছে বা কাউকে গালাগালি করেছে, এরকমটা না। এবং সে স্বীকার করতেছে যে সে তার মিলিটারি লাইফকে ত্যাগ করেছে কারণ সে মনে করে যে এটার জন্য সে না, হি ওয়াজন্ট কাট অফ ফর ইট, সে এটার জন্য না। His strict honesty and reserved behavior actually hindered him, as he had to compete with others seeking the favor of commander. তার যে খুবই তিনি তিনি খুব মানে কি বলে, সৎ ব্যক্তি আর কি, খুবই সৎ ব্যক্তি, স্ট্রিক্ট অনেস্টি। তো তার এই কঠোর সততা এবং তার এই রিজার্ভড বিহেভিয়ার, একটু রক্ষণশীল বিহেভিয়ার, অ্যাকচুয়ালি তাকে বাধা দিয়েছে তার এই অন্য যারা রয়েছে কমান্ডারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যারা প্রতিযোগিতা করে সামহাউ, তাদের সাথে প্রতিযোগিতা করার ক্ষেত্রে বাধা দিয়েছে তার এই অতিরিক্ত সততা এবং তার এই রিজার্ভড বিহেভিয়ার। মানে সে অত শো অফ করতে পারে না বা করে না। He excuses generals for not always rewarding people
based on merit because they too face obstacle while trying to reach deserving individuals. সে জেনারেলদেরকে এক্সকিউজ করেছে, মানে মাফ করে দিয়েছে আর কি, এরকম বা কিছু তাদেরকে ছেড়ে দিয়েছে, যে মেরিট যাদের রয়েছে তাদেরকে যে তারা রিওয়ার্ড করতে পারে না, এটার জন্য তারা যে সবসময় মেরিট যাদের রয়েছে তাদেরকে পুরস্কৃত করে না বা প্রমোশন দেয় না, এইটা নিয়ে জেনারেলদেরকে সে আসলে কিছু বলেনি বা ছেড়ে দিয়েছে আর কি, এক্সকিউজ করেছে। কারণ সে জানে যে এই জেনারেলরাও অনেক সময় বাধা বিপত্তির পক্ষে পড়ে, বাধা বিপক্ষের মুখে পড়ে যখন তারা ডিজার্ভিং ইন্ডিভিজুয়ালদেরকে প্রমোশন দিতে চায়। মানে এরকম অনেকেই থাকে না, যে ওপরের বসের কারণে তুমি মিডিলে থেকে তোমার নিচের জুনিয়রদেরকে যোগ্যতা অনুযায়ী প্রমোশন দিতে পারতেছো না, কারণ তোমার ওই বস বলে দিচ্ছে যে অমুক অমুক অমুক। তো এইরকমটা। According to him, to make a name for oneself, especially in the military, you must overcome false modesty and confidently present yourself to your patron, standing up against other competitors. তার মতে, যদি কেউ তার নিজেকে মিলিটারি লাইফে ভালো করাতে চায়, হুম, তোমার হচ্ছে টু মেক এ নেম ফর ওয়ানসেলফ, অর্থাৎ নাম কামাতে চায়, কমান্ডারদের সুনজরে থাকতে চায়, তাহলে তার এই ফলস মডেস্টি কে দূর করতে হবে। ফলস মডেস্টি বলতে, মডেস্টি দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, তাই না? তো এই জন্য বলতেছে ফলস মডেস্টিটাকে তাকে জয় করে নিতে হবে, দূর করতে হবে, এবং তাকে কনফিডেন্টলি নিজেকে ওই তার যে পৃষ্ঠপোষক, প্যাট্রন বলতে এখানে পৃষ্ঠপোষক না, প্যাট্রন বলতে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে আর কি, বলছে তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে কনফিডেন্টলি, এবং স্ট্যান্ডিং আপ এগেনস্ট আদার্স কম্পিটিটরস, এবং এইভাবে অন্যান্য যে কম্পিটিটর গুলো রয়েছে তাদেরকে ছাড়িয়ে যেতে হবে। He believes it is a weakness to be hesitant in demanding what you deserve. তিনি বিশ্বাস করেন যে এটা একটা দুর্বলতা, যা তুমি ডিজার্ভ করো সেটাকে ডিমান্ড করতে না পারা। Just as it's military flaw to be slow in attacking when it's your duty. ঠিক যেমনটা হচ্ছে একটা মিলিটারি ফ্ল রয়েছে, মিলিটারি একটা ভুল রয়েছে, সেটা হলো যে যখন তুমি অ্যাটাক করতে যাচ্ছ কাউকে, যখন তুমি ডিউটিরত অবস্থায় আছো তখন তুমি স্লোলি অ্যাটাক করতেছো, এটা একটা মিলিটারি ফ্ল। ঠিক এরকমই ওপরের এটাও, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার প্রাপ্য সম্মানটা তুমি যদি না পাও এবং এটা যদি তুমি দাবি না করো, তো বলতেছে এটা তোমার উইকনেস, এটা তোমার দুর্বলতা। ঠিক মিলিটারিতে ধরো তুমি যুদ্ধক্ষেত্রে আছো, অন্য দলকে অ্যাটাক করতে যাবা, সে তুমি স্লোলি অ্যাটাক করতেছো, অ্যাটাক যখন করবা তখন তো বীর বিক্রমে অ্যাটাক করতে হবে, নইলে তো তারা তোমার সুযোগে তারা তোমার উপরে ঝাঁপায় পড়বে। তো বলতে মিলিটারিতে যেরকম স্লো অ্যাটাক করা একটা ভুল, ঠিক তেমনি তুমি যা ডিজার্ভ করো সেটা না চাওয়াটাও হচ্ছে একটা উইকনেস বা একটা দুর্বলতা বা একটা ভুল। ক্যাপ্টেন সেন্ট্রি স্পিক্স ওপেনলি অ্যান্ড অনেস্টলি অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড আদার্স। ক্যাপ্টেন সেন্টলি সে ওপেনলি এবং অনেস্টলি অন্যদের সম্পর্কে কথা বলতেছে এবং নিজের সম্পর্কেও কথা বলতেছে। হি ইজ নট অ্যারোগেন্ট ডেসপাইট বিং ইউজ টু কমান্ডিং আদার্স, নর ইজ হি ওভারলি সাবমিসিভ হোয়েন ডিলিং উইথ হায়ার র্যাঙ্কিং ইন্ডিভিজুয়ালস। তিনি যখন তার অধস্তন কর্মকর্তারা যারা রয়েছে তাদেরকে কমান্ড দেওয়ার ক্ষেত্রে তিনি অত বেশি অ্যারোগেন্ট না, তিনি অত বেশি হচ্ছে কি বলে, তিনি অত বেশি অহংকার করেননি। আবার একই সঙ্গে তার চাইতে হায়ার র্যাঙ্কিং এ যারা রয়েছে তাদের সাথে কথা বলতে গিয়েও যে সে যে অনেক সাবমেসিভ, সে যে অত নতজানু হয়ে কথা বলেছে তাও না। মানে তিনি একটা বলতে পারো যে মোটামুটি পারফেক্ট, পারফেক্ট মানুষ। সে সৎ 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 মানুষ, সততা রয়েছে, সে অনেক মডেস্ট, কিন্তু তার মানে এই না যে সে একেবারে অন্যদের ওপরে চাপিয়ে দিয়েছে, তার অধস্তন কর্মকর্তাদের উপরে। আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সে ভালোভাবে কথাবার্তা বলতে পারে না, এরকমটা না। আমি His military experiences have given him many adventures, and he shares these stories with the company in a pleasant manner. তার মিলিটারি যে অভিজ্ঞতাগুলি সেটা তাকে অনেক অ্যাডভেঞ্চার দিয়েছে, মানে এক কথায় তার মিলিটারি লাইফে তার অনেক অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, এবং তিনি এগুলো এই গল্পগুলো শেয়ার করেন তার সঙ্গী সাথী যারা আছে তাদের সামনে, এবং খুবই প্লেজেন্ট ম্যানারে, খুব সুন্দরভাবে এটাকে তিনি প্রেজেন্ট করেন। হি নেভার ডোমিনেট others, he never dominates the conversation, even though
He is used to commanding men beneath him, nor does he overtly flatter those in higher positions due to his habit of obeying their orders. তিনি কখনোই তার কনভারসেশনের ক্ষেত্রে ডোমিনেট করেননি, এবং কি তার অধস্তন কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে, যাদের উপরে সে কমান্ড দিতে পারে, তারপরেও তাদেরকে কমান্ড দিতে গিয়েও সে অ্যারোগেন্ট হয়নি বা নিজের কথাই যে সবসময় বলে গেছে তা বলেনি। এমনকি তার ঊর্ধ্বতন কর্মকর্তা, হায়ার পজিশনে যারা রয়েছে তাদের সাথে যে একটু ছল চাতুরি করা, ফ্ল্যাটারি করা, এটাও সে করেনি। তাদের অর্ডার মানতে গিয়ে যে একটু ছল চাতুরি করবে, এটাও সে করেনি। মানে এরকম কিছু মানুষ আছে দেখবা আমাদের ভেতরেও, যে তোমরা তিন চারজন পাঁচজন বন্ধু কথা বলতে থাকবে দাঁড়ায় থেকে, দেখবে একজন এত কথা বলতেছে তুমি তার সামনে, মানে তোমাদের দরকারি কথা তুমি বলতে পারতেছো না, সে এমন এমন কথা বলতেছে। তো তিনি এরকম না, মানে আমাদের এই ক্যাপ্টেন সেন্ট্রি এরকম লোক না। তিনি ইভেন তার যে স- মানে যাদের উপরে তিনি খবরদারি করতে পারেন তাদের সাথে কথাবার্তা বলতে গিয়েও তিনি অত খুব বেশি খবরদারি করেন না আর কি। কি বলো, কথা শোনা যাচ্ছে না? ক্লাসের রেকর্ড দেখো, ইয়েতে দিয়ে দিয়েছি তো, ওই যে আমাদের এইখান থেকে পাবা। শুনতে পাচ্ছো? সবাই শুনতে পাচ্ছো নাকি কেউ শুনতে পাচ্ছো না? এই একজন বলতেছে শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমাকে আবার একটু মেসেজ দাও তো, শুনতে পাচ্ছো না? আমি তোমাদের কথাটা আজকে শুনতে পাচ্ছি না। স্যার শুনতেছি তো। হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছো। ওই যে একজন বললো যে শুনতে পাচ্ছে না, তাই আমি ইয়ে করলাম। আচ্ছা, বাবা হচ্ছে এই যে আমাদের, আমি তোমাদের গ্রুপে লিংক দিয়েছি, হ্যাঁ ওই গ্রুপেই পাবা। যে মানে যেই গ্রুপে, এই গ্রুপে এই যে এই এই জায়গায় তোমরা ভিডিও পাবা। এই লিংকে, এই লিংকে ক্লিক করলে এই যে এইখানে আসবে। আমি ইউটিউবে আপলোড দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে। এই যে অফ দ্য ক্লাবের প্রথম পার্ট এখানে আছে, আজকে 23 নম্বর ক্লাসে এখানে দিয়ে দেবো। আমাদের ক্লাস আরো বেশি হয়েছে, কিন্তু ওই ক্লাসগুলো আপলোড করা হয়নি আর কি। আমি এই 2 দিন একটু ফাঁকা ছিলাম, কিন্তু 2 দিনে আবার ওই উইন্ডোজ দিয়েছি এখানে নতুন। আবার ওই যে আমার জিমেইল টিমেইল যত যা আছে সবকিছুর সিকিউরিটি নিয়ে কাজ করতেছিলাম। ওকে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ক্যাপ্টেন সেন্ট্রি সম্পর্কে আলোচনা। এই ক্যাপ্টেন সেন্ট্রি, আরে একটু উপরে যাও তাহলেই তো হয়। এখানে জয়েন হওয়ার পরে একটু উপরে গেলে এই যে লিঙ্কটা পেয়ে যাচ্ছ, এই যে একটু উপরে গেলেই পাওয়া যাবে। মানে একটু নতুন সবকিছু তো, একটু অভ্যস্ত হতে একটু সময় লাগবে। আমি নিজেও অনেক কিছুই বুঝতেছি না। কারণ এইভাবে আমি তো ক্লাস নিই না, ফেসবুকে নিচ্ছি ধরো আজ 6-7 বছর ধরে। আর এই জায়গায় এসে, ও নতুন জয়েন হলে পুরান মেসেজ আসে না, না? আচ্ছা আচ্ছা, আমি তো ওই যে বললাম যে জানি না। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, এটা পেয়ে যাবা। এই লিঙ্কটা সেভ করে রাখো, হ্যাঁ। থার্ড ইয়ার ফুল কোর্স, cloudschoolpro.com/থার্ড ইয়ার ফুল কোর্স, এভাবে সেভ সেভ করে রাখবা। ওকে। আল্লাহ জানে রেকর্ড হচ্ছে কিনা। এখানে তো মাইক তো নড়াচড়া করতেছে। আচ্ছা, তো চলো আমরা আবার দেখি। তাহলে আমাদের ক্যাপ্টেন সেন্ট্রি পড়া হইলো, এবার আমরা আরেকটা পড়বো, উইল হানিকম সম্পর্কে। But let me tell you about our group so that you don't think we are a bunch of serious people who don't know how to have fun.
বলতেছে যে চলো আমাকে বলতে দাও আমাদের গ্রুপ সম্পর্কে আরো কিছু, যাতে করে তোমরা না ভাবো যে আমরা খুব সিরিয়াস লোকজন এবং আমরা ফান করতে পারি না, এরকমটা যাতে না ভাবো। তো আমাকে আরো কিছু বলতে দাও। রাইটার বলতেছে, উই হ্যাভ এ চার্মিং জেন্টলম্যান নেমড উইল হানিকাম অ্যামাং আস। বলতেছে আমাদের ভেতরে একটা খুবই চমৎকার জেন্টলম্যান রয়েছে, তার নাম হচ্ছে উইল হানিকাম। Despite his age, he takes good care of himself and has always had a comfortable life. So time hasn't left many marks on him, neither on his face nor his mind. বলতেছে তার বয়স হওয়া সত্ত্বেও সে তার নিজের অনেক যত্ন নেয় এবং সে একটা কমফোর্টেবল লাইফ লিড করে, আরামদায়ক লাইফ লিড করে। এবং এর কারণে সময় তার উপরে কোনো চিহ্ন রাখতে পারেনি, তার ফেসের উপরেও কোনো চিহ্ন পড়েনি, বয়সের ছাপ পড়েনি, এমনকি তার মনের ভেতরেও কোনো বয়সের ছাপ নাই। হি ইজ ওয়েল বিল্ড অ্যান্ড অফ গুড হাইট। তার বডিটা খুব ভালো, ওয়েল বিল্ড, সুঠাম, এবং একই সঙ্গে তার মানে হাইটটাও ভালো, হয়তো 6 ফিট প্লাস এরকম, 6 ফুট প্লাস এরকম। হি ইজ রিয়েলি গুড অ্যাট দ্য কাইন্ড অফ টক দ্যাট ম্যান ইউজুয়ালি ইউজ টু এন্টারটেইন উইমেন। বলতেছে হি ইজ রিয়েলি গুড অ্যাট দ্য কাইন্ড অফ টক দ্যাট মেন ইউজুয়ালি ইউজ টু এন্টারটেইন উইমেন। বলতে তিনি এত সুন্দরভাবে কথা বলেন, যেমন সুন্দরভাবে পুরুষ মানুষরা মহিলাদের সাথে কথা বলে, যেমন সুন্দর করে, এরকম ভাবে সুন্দর করে উনি কথা বলেন। মানে তিনি কথা বলেন এত সুন্দর করে, মনে হয় যেন কোনো হচ্ছে মেয়ের সাথে কথা বলতেছে এরকম সুন্দর করে। হি হ্যাজ অলওয়েজ ড্রেসড ইন পিসেবলি and has an excellent memory of fashion trend over the years. বলতেছে তিনি খুব সুন্দরভাবে পোশাক পরিধান করেন এবং তার খুব ভালো একটা মেমোরি রয়েছে, মানে ফ্যাশন সচেতন এক কথায় তিনি, তিনি খুব ভালো ফ্যাশন সচেতন সেটা বলতেছে। আচ্ছা, ইনপেকেবলি এটার মিনিংটা ভুলে গেছি, তারা দেখে আসি। অনবদ্যভাবে, মানে সবচেয়ে উন্নত মানের আর কি, হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। Impeccably. ইমপ্যাকেবলি। আচ্ছা দেখো, এখন আমি এই যে এটা কিন্তু আবার শুনতে পাইলাম, তোমাদের কথা শুনতে পাচ্ছি না, বাট আবার এখানে শুনতে পাইলাম। এই যে এইখানে উচ্চারণটা যখন আমি দিচ্ছি এটা আবার শুনতে পাচ্ছি। Impeccably. তার মানে এখানে জুমে কোনো সেটিং এর সমস্যা হয়েছে। জুমটা আমি নতুন ইয়ে করেছি তো, নতুন ভাবে ইনস্টল দিয়েছি যার জন্য। আচ্ছা, বলতেছে তিনি অনবদ্যভাবে বা খুব সুন্দরভাবে পোশাক পরিধান করেন এবং তার ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে বছরের পর বছর তার একটা খুব ভালো মেমোরি রয়েছে। অর্থাৎ তিনি ফ্যাশন সচেতন এক কথায়। হি ইজ অলওয়েজ রেডি উইথ আ স্মাইল অ্যান্ড হ্যাজ অ্যান ইজি লাফ। তিনি সবসময় তার মুখে হাসি দেখা যায় এবং তিনি খুব সহজে হাসতে পারেন, মানে খুব হাসি তামাশা করতে পারেন এরকম একজন মানুষ। হি নোজ দ্য হিস্ট্রি অফ এভরি ফ্যাশন ট্রেন্ড অ্যান্ড ক্যান টেল ইউ হুইচ ফ্রেঞ্চ কিংস মিস্ট্রেস influenced our wives and daughters in their hairstyle or how they wore their hoods. আচ্ছা, তিনি জানেন এই প্রতি বছর বা বছর বছর যে ফ্যাশন ট্রেন্ড গুলো চেঞ্জ হয় সেইটা সম্পর্কে তার খুব ভালো জানা আছে। এবং তিনি বলতে পারেন যে ফ্রান্সের রাজাদের যে মিস্ট্রেসটা রয়েছে তারা কিভাবে আমাদের ওয়াইফদেরকে, আমাদের ডটারদেরকে কিভাবে তারা প্রভাবিত করেছে তাদের হেয়ার স্টাইলের ক্ষেত্রে, অথবা তারা তাদের যে মাথায় যে হুড পরে, যে টুপিটা পরে, এইটা এইটা পড়ার ক্ষেত্রে তারা কিভাবে ওই ফ্রেঞ্চ কিংদের মিস্ট্রেসদের থেকে তারা তারা কিভাবে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়েছে এটা সম্পর্কে তিনি বলতে পারেন। হি নোজ হুইচ টাইপ অফ পেটিকোট ওয়াজ ইউজ টু হাইড সামওয়ানস ফ্রেইলটি।
and which dress style was chosen to show off a women's foot in a particular year? আচ্ছা, তিনি জানেন যে কোন ধরনের পেটিকোট গুলি আহ ব্যবহার করা হয় কারো দুর্বলতাগুলোকে ঢেকে ফেলার জন্য। মানে হয় না যে পাতলা কাপড় পরেছে ওর নিচে আরেকটা কাপড় পরা হয় যাতে করে পাতলা কাপড়টা উম, মানে ট্রান্সপারেন্ট না হয়ে যায় আর কি, স্নিকি বা না হয়ে যায় সেজন্য। তো বলতেছে তিনি কোনটা বেস্ট হয় সেটা তিনি জানেন, এবং একই সঙ্গে কোন পোশাকগুলি, হুইচ ড্রেস স্টাইল ওয়াজ চুজেন টু শো অফ উইমেন্স ফুড ইন এ পার্টিকুলার ওয়ে। অর্থাৎ একটা মহিলা, তিনি একটা পার্টিকুলার ওয়ে ইয়ারে যখন তিনি হয়তো ফ্যাশন করবেন বা কোনো কাজ করবেন কিছু একটা, এটা করতে গেলে তার কোন ধরনের পোশাকের স্টাইলটা ভালো হবে তার শো অফ করার জন্য, সেটা তিনি জানেন আর কি। ইন শর্ট, হিজ নলেজ অ্যান্ড কনভারসেশন রিভলভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অফ উইমেন। তার মানে এই লোকটা একটু মেয়ে ঘেঁষা লোক আর কি। তো বলতে তার নলেজ, তার কনভারসেশন, কথাবার্তা সবকিছুই মেয়ে কেন্দ্রিক, হ্যাঁ, মেয়েদের ওয়ার্ল্ড নিয়ে। কিছু মানুষ আছে না এরকম, যে জায়গায় যায় দেখবা যে আহ, এটা ছেলে মেয়ে উভয়দের ভেতরেই আছে। কিছু মেয়ে আছে শুধু ছেলেদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করে, কিছু মেয়ে আছে আবার ছেলে আছে এরকম, যে যেখানেই যাবা শুধু ওইটা ওগুলো নিয়ে কথাবার্তা বলবে। While other men his age might discuss the words of a minister on some occasion, he will tell you about the time when the Duke of Monmouth danced at court and who was smitten by him. Acha, or when a young man in particular made a witty remark, he will recount how that man's mother treated him poorly when he made advances towards her. আচ্ছা, মানে এখানে তার কথাবার্তা গুলো অত সিরিয়াস না এক কথায়। বলতেছে যখন তার মতো বয়সের মানুষ যখন হচ্ছে মিনিস্টারদের কথাবার্তা নিয়ে আলোচনা করবে, দেশের রাজনীতি পলিটিক্স এগুলো নিয়ে কথাবার্তা বলবে, বা এই জাতীয় বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে কথাবার্তা বলবে, সেই জায়গায় সে করে কি উল্টোটা, সে হচ্ছে ওই সাধারণ বিষয় নিয়ে কথাবার্তা বলে। যেমন সে কথাবার্তা বলে যে কিভাবে ডিউক কোর্টে নাচানাচি করেছে যখন সে হু ওয়াজ স্মিটেন বাই হিম, এবং যখন তার মানে কি বলে ওই মানে হু ওয়াজ স্মিটেন বাই হিম, কাকে সে হচ্ছে ধাক্কা দিয়েছে ওই নাচানাচি করার সময়, এগুলো নিয়ে সে কথাবার্তা বলে। অথবা একজন ইয়াং ম্যান ইন পার্লামেন্টে মেড আ উইটি রিমার্ক, এটা নিয়ে কথা না বলে সে বলে কি যে হি উইল রিকাউন্ট হাউ এ ম্যানস মাদার, কিভাবে একটা মানুষের মা তাকে খুব পোরলি ট্রিট করেছে, তাকে মারধর করেছে, গালাগালি করেছে যখন সে কোনো একজনের দিকে অ্যাডভান্স হয়েছে। মানে ব্যাপারটা এরকম যে সে অত সিরিয়াস না। এই আমাদের উইল হানিকম, সে সিরিয়াস না, তার মধ্যে মেয়েলি স্বভাব রয়েছে। বলতেছে তার মতো বয়সের মানুষ হচ্ছে আলোচনা করবে মন্ত্রী মিনিস্টাররা কি বলেছে, কোথায় কি ঘটতেছে এগুলো নিয়ে। তা না, সে করে কি যে ওই ডিউক ডিউক কিভাবে নাচানাচি করছে, নাচতে গিয়ে কাকে ধাক্কা দিয়েছে, এগুলো নিয়ে সে আলোচনা করে। অথবা পার্লামেন্টের যে সংসদের যে উইটি রিমার্ক গুলি, বুদ্ধিদীপ্ত যে কথাবার্তাগুলি, সেগুলো নিয়ে আলোচনা করা বাদ দিয়ে সে করে কি পার্লামেন্টের একটা সদস্যের মা তাকে কিভাবে তার সাথে বাজে আচরণ করেছে যখন সে তার দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময়টাতে, এগুলো নিয়ে আলোচনা। His way of talking livens livens up our conversation, especially for those of us who are more serious. বলতে তার যে কথা বলার যে ধরন, এইটা আমাদের কনভারসেশনটাকে যেন জীবন দেয়। হ্যাঁ, কারণ আমরা যখন কথা বলি, যখন খুব সিরিয়াস থাকি, সেই সময়টাতে তার এই ফানি ফানি কথাগুলো আমাদের এখানে একটা রসাত্মক পরিবেশের তৈরি করে। Everyone in the group except me, since I don't speak much, regards him as a well-mannered and sophisticated gentleman. আমাদের গ্রুপের সবাই, আমি ছাড়া, কারণ আমি আমি খুব বেশি কথা বলি না, তো আমি ছাড়া সবাই তাকে খুব ওয়েল ম্যানার্ড এবং খুবই সফিস্টিকেটেড, অভিজাতীয় জেন্টেলম্যান বলে মনে করেন। And when it comes to matters not involving women, he is an honest and respectable man.
এবং যখন মেয়েদের ব্যাপার জড়িত না এমন কোনো টপিক আসে বা যেখানে সিরিয়াস টপিক কথা বলতে হয়, সেই জায়গাটাতে তিনি অনেক অনেস্ট এবং খুবই রেসপেক্টেবল ম্যান, মানে আমাদের উইল হানিকম। মেয়েদের ব্যাপারে বললেও তো তার মানে বেশিরভাগ সময় তিনি মেয়েদের ব্যাপারেই কথাবার্তা বলে থাকেন বা ফানি কথাবার্তা বলে থাকেন, কিন্তু যখন সিরিয়াস কোনো বিষয় নিয়ে তিনি ডিল করেন তখন খুবই অনেস্ট তিনি থাকেন এবং খুবই রেসপেক্টেবল পার্সন তখন। এবার বলতেছে, আই ডোন্ট নো ইফ আই শুড কনসিডার দ্য পার্সন আই অ্যাম অ্যাবাউট টু টক অ্যাবাউট অ্যাজ এ পার্ট অফ আওয়ার গ্রুপ বিকজ হি ডাজন্ট ভিজিট আস অফেন। বলতেছে এখন আমি যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি আমি জানি না তার সম্পর্কে আমার বলা উচিত কিনা, কারণ সে আমাদের গ্রুপের অত উল্লেখযোগ্য কোনো পার্ট না, এবং সে আমাদের এখানে আমাদেরকে ভিজিট করতে আসতো খুব কদাচিৎ, মানে খুব একটা বেশি তার সাথে আমাদের অত ইন্টারাকশন হতো না। বাট হোয়েন হি ডাজ এভরিওয়ান এনজয়স হিজ কোম্পানি, কিন্তু যখন সে আসতো সবাই আমরা তার সঙ্গটা এনজয় করতাম। হি ইজ আ ক্লার্জিম্যান অ্যান্ড ভেরি ওয়াইজ ম্যান উইথ নলেজ ইন মেনি এরিয়াস। সে একজন ক্লার্জিম্যান এবং সে খুবই জ্ঞানী ব্যক্তি এবং অনেক বিষয় নিয়ে, অনেক সেক্টর, অনেক এরিয়া নিয়ে তার অনেক নলেজ রয়েছে। হি লিডস এ হোলি লাইফ অ্যান্ড হ্যাজ এক্সিলেন্ট ম্যানার্স। তিনি একটা ধর্মীয় ধার্মিক জীবন বা পবিত্র জীবন লিড করতেন, জীবনযাপন করতেন, এবং তার আচার আচরণগুলো খুবই এক্সিলেন্ট। আনফর্চুনেটলি হি ইজ নট ভেরি হেলদি, সো হি কান্ট হ্যান্ডেল দ্য রেসপন্সিবিলিটিস দ্যাট কাম উইথ হায়ার পজিশনস ইন হিজ প্রফেশনস। দুর্ভাগ্যক্রমে তিনি অত স্বাস্থ্যবান না, অতটা সুস্থ না। এজন্য তিনি তার এই পজিশনের ক্ষেত্রে, হায়ার পজিশনেরটা মেনটেন করার জন্য তার উপরে যে দায় দায়িত্বগুলো আসতো সে ওগুলো ভালোভাবে মেনটেন করতে পারতো না, হ্যান্ডেল করতে পারতো না, কারণ সে ওই বেশিরভাগ সময় হয়তো অসুস্থ থাকতো এরকম। Among other clergymen, he is like a legal advisor among lawyers. অন্যান্য ক্লার্জিম্যানদের মধ্যে সে জাস্ট অ্যাডভাইসার হিসেবে কাজ করে, আইন বিষয়ক বা ধর্মীয় আইন বিষয়ক অ্যাডভাইসার হিসেবে কাজ করে লয়ারদের মধ্যে। মানে লয়ারদের ভেতরে যেমন আইন আইনজ্ঞ থাকে যারা আইন বিষয়ে উপদেশ দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, এ হচ্ছে ধর্মীয় বা ক্লার্জিম্যানদের ভেতরে একটা পরামর্শক হিসেবে কাজ করে আর কি। People follow him because he is honest and lives a good life, not because he speaks loudly or persuasively. মানুষ তাকে ফলো করে কারণ তিনি একজন সৎ মানুষ এবং খুব ভালো জীবন যাপন করতেছেন সেজন্য। এই জন্য না যে সে খুব দ্রুত জোরে বা লাউডলি কথা বলে বা তার কথাগুলো অনেক আকর্ষণীয়, এই জন্য না। He rarely starts conversation on his own, but we all want him to talk about religious matters when he is with us. তিনি খুব কমই নিজে নিজেই কনভারসেশন শুরু করেন, মানে তিনি আগে থেকে কনভারসেশন শুরু করেন না, কিন্তু যখন আমাদের সাথে কথা বলতে আসেন তখন আমরা তার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে থাকি। হি স্পিক্স উইথ অথরিটি অ্যাজ ইফ হি হ্যাজ নো ওয়ার্ল্ডলি ডিজায়ার্স। এবং তিনি অথরিটি নিয়ে কথা বলেন, মানে অথরিটি বলতে ওই দলিল দলিল দস্তাবেজ নিয়ে কথা বলেন। আমরা অনেক সময় দেখি না, অনেক হুজুরা কথা বলে যে কথা বলতে গিয়ে নিজের থেকে কোনো কিছু বলে না, যে এটা অমুক হাদিসের অমুক জায়গা অমুক ইয়েতে রয়েছে, এটা কোরআনের অমুক সূরা অমুক আয়াতে রয়েছে, এভাবে তিনি রেফারেন্স এরকম দেন। তো এই লোকটাও এরকম বাইবেল থেকে হয়তো এরকম রেফারেন্স দেয়। বলতে তিনি সবসময় অথরিটি নিয়ে কথাবার্তা বলেন এবং তিনি তার তার এই জাগতিক বিষয় সম্পর্কে, পৃথিবীর বিষয় সম্পর্কে তার অত বেশি আগ্রহ নাই, and is eagerly waiting for what he wishes for the most। এবং তিনি সবচেয়ে বেশি যে জিনিসটা ইচ্ছা পোষণ করেন সেটাকে পাওয়ার জন্য তিনি ইগারলি ওয়েট করতেছেন। উই হি হিজ রেগুলার কম্প্যানিয়ন্স এনজয় স্পেন্ডিং টাইম উইথ হিম। আমরা তার যে মানে প্রতিনিয়ত আমরা তার সাথে আসলে ঘোরাফেরা করি বা একসঙ্গে থাকি, আমরা তার সাথে থাকাটাকে অনেক এনজয় করি, তার সাথে থেকে সময় ব্যয় করাটাকে আমরা অনেক এনজয় করি, বা তার সঙ্গটাকে আমরা অনেক এনজয় করি। আচ্ছা, এই হচ্ছে টোটাল। আমরা এখানে পাঁচটা ব্যক্তির নাম জানলাম, পাঁচটা না ছয়টা। দুইজনের নাম জানলাম না, আর চারজন, একটা হচ্ছে আহ স্পেক্ট্রেটর নিজে, আর একটা হচ্ছে স্যার রজার, আর একটা অ্যান্ড্রু ফিপোর্ট, আর একটা হচ্ছে উইল হানিকাম। আর দুইজনের নাম আমরা জানতে পারলাম না আর কি। ও ক্যাপ্টেন সেন্ট্রি নামেও আছে একজন। তো আমরা এবার জানবো এই এই লোকগুলো কারা। আমরা একটু একটু করে জানবো, মানে এখানে অনেকগুলো ক্যারেক্টার সম্পর্কে বলা আছে, সেগুলো আমরা জানবো। শুরুতে আমরা জানবো স্যার রজার ডি কাভারলি।
এইটা। Sir Roger de Coverley is said to have been drawn from Sir John Pakington of Worcestershire, a Tory whose name, family, and politics are represented by a statements of the present time. বলতেছে এখানে তিনি স্যার রজার টি কভারলি নামে যে ব্যক্তিটাকে প্রেজেন্ট করতেছেন, এই ব্যক্তিটা বাস্তবে হচ্ছে, তার নাম হচ্ছে স্যার, আহ, মানে বলা হয় আর কি যে বাস্তবে এই ব্যক্তিটার নাম হচ্ছে স্যার জন প্যাকিংটন। এটা হচ্ছে তার বাস্তব নাম। এবং তিনি হচ্ছেন অরচেস্টার শায়ারের একটা লোক, এবং তিনি হচ্ছে টরি, মানে টরি দল করতেন। আমরা জানি যে হুইগ অ্যান্ড টরি নামে দুইটা দল ছিল ইংল্যান্ডে, এখনো আছে ইংল্যান্ডে। তো বলতেছে এই টরি দলের লোক তিনি, এবং যার নেম, যার ফ্যামিলি, যার পলিটিক্স সবকিছু প্রেজেন্ট করতেছে একটা স্টেটম্যানশিপ দিয়ে, বাই স্টেটমেন্ট অফ দ্য প্রেজেন্ট টাইম, মানে তৎকালীন সময়ে তিনি ছিলেন একজন স্টেটম্যান, বলতে পারো সংসদ সদস্য। দ্য নেম অন দিস its first appearance in the Spectator is spelled coverly. Also in the first reprint. মানে এখানে বলতেছে যে এই স্যার রজার কভারলি এই নামটা আসলে স্পেক্টাটর পত্রিকায় এসেছে, এবং এখানে কভারলি শব্দটা জুড়ে দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে এইখানে তোমার প্রথম যে প্রিন্ট করা হয়েছে, রিপ্রিন্ট যে করা হয়, সেখানেও তার এই নামটা এসেছে। মানে এক কথায় এটা জেনে রাখো যে স্যার রজার কভারলি এটা হচ্ছে স্যার প্যাকিংটন নামে একজন লোক। তিনি ছিলেন একজন পলিটিশিয়ান, এবং তিনি সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন আর কি। তো তাকে বেস করেই তার এই স্যার রজার কভারলি ক্যারেক্টারটা করা হয়েছে আর কি, ড্র করা হয়েছে। এরপর আছে সহ স্কয়ার। সহ স্কয়ার ওয়াজ দেন এ নিউ অ্যান্ড মোস্ট ফ্যাশনেবল পার্ট অফ দ্য টাউন। সহ স্কয়ার হচ্ছে একটা জায়গার নাম মেবি। তো বলতেছে এই জায়গাটা ছিলেন হচ্ছে খুব, শহরের ভেতরে খুব ফ্যাশনেবল একটা জায়গা, এবং খুব নতুন একটা জায়গা। ঢাকায় যেমন আছে পূর্বাচল, তারপরে দিয়াবাড়ি, এগুলো নতুন জায়গা না উত্তরাতে। তো এরকম আর কি। ইট ওয়াজ বিল্ট ইন 1681, এটা 1681 সালে বিল্ড করা হয়। দ্য ডিউক অফ মনমথ লিভড ইন দ্য সেন্টার হাউস ফেসিং দ্য স্ট্যাচু। বলতেছে ডিউক অফ মনমাউথ তিনি এই এলাকার একেবারে কেন্দ্রের যে বাড়ি ঘরগুলো, সেই জায়গায় তিনি বসবাস করেন, এবং তার বাড়িটার সামনে একটা স্ট্যাচু রয়েছে, বড় একটা মূর্তি রয়েছে। অরিজিনালি দ্য স্কোয়ার ওয়াজ কল্ড কিং স্কোয়ার। অরিজিনালি এই স্কোয়ারটাকে বলা হয় কিং স্কোয়ার। স্কোয়ার জিনিসটা ওই যে তিন রাস্তার মোড়, চার রাস্তার মোড়, সেগুলোকে স্কোয়ার বলে। তো এটাই বলতেছে সেটা, যে ওই স্কোয়ারটার মাঝখানে ওখানে একটা স্ট্যাচু আছে, এবং এটার অরিজিনাল নাম হচ্ছে কিং স্কোয়ার। Pennant's mention on Pig's authority, a tradition that on a date of Monmouth he had might change the name of to Shaw and the word of the day at a field of। আচ্ছা, এটা এমনি তথ্য দিচ্ছে আর কি, যে ওই নামটা কিভাবে আসলো, সহ নামটা কিভাবে আসলো সেটা বলতেছে। এটা আমাদের আর দরকার নাই আর কি। আমরা শুধু এটুকুই জেনে রাখি যে এই একটা জায়গার নাম, আমরা যদি অরিজিনাল টেক্সট পড়তে যাই এখানে পাবো। এই সহ স্কোয়ারে আসলে তাদের ওই যে তোমার অফ দা ক্লাব, বা যে ক্লাবে তারা এক জায়গায় অংশগ্রহণ করে, সেই জায়গাটা আর কি। এবার আসছে জন উইলমট। উইলমটটা কি? আর্ল অফ রচেস্টার। জন উইলমট হচ্ছে আর্ল অফ রচেস্টার। রচেস্টারের হয়তো একজন আর্ল, এটা একটা ওদের পদবি। আমাদের যেমন মেম্বার চেয়ারম্যান থাকে না, ওদের এরকম। হিজ লিসেনচাস উইট মেড হিম ফেভারিট অফ চার্লস টু। তার যে তোমার বুদ্ধি বিবেচনা, উপস্থিত বুদ্ধি, এগুলো চার্লস টু এর যে রাজপ্রাসাদ, বা চার্লস টু এ তাকে অনেক চার্লস টু এর কাছাকাছি নিয়ে যায়, বা চার্লস টু এর অনেক প্রিয় ব্যক্তিতে পরিণত হন। তার যে লিসেন্টিয়াস যে উইট, তার যে উদার বুদ্ধি বিবেচনা, সেটা তাকে চার্লসের প্রিয় পাত্র করে তোলে আর কি। His strength was exhausted by Licentius living at the age of 1 and 30.
1 and 30 এজ বলতে, আচ্ছা, তার শক্তিটা হচ্ছে, হিজ স্ট্রেংথ ওয়াজ এক্সস্টেড বাই লিসেন্টিয়াস লিভিং। আচ্ছা, এইটার মিনিংটা আমি একটু দেখে আসি। তার শক্তি 1 এবং 30 বছর বয়সে উদার জীবনযাপন দ্বারা নিঃশেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে তিনি তার লাইফের একেবারে বছরের প্রথম দিন থেকে, অর্থাৎ জীবনের প্রথম দিন থেকে তার এই যে বর্তমানে 30 বছর বয়স, এই পুরো বয়সটাই তিনি খুব উদার জীবনযাপন করে ব্যয় করেছেন। হুম, এখানে এক্সজস্টেড বলতে নিঃশেষ হয়ে যাওয়া না, মানে ব্যয় করা আর কি। মানে তিনি তার জীবনের প্রথম থেকে আজ অবধি তার 30 বছর পর্যন্ত তিনি খুব উদার ব্যক্তি হিসেবে রয়েছেন, সেটাই বলতেছে। হিজ চিপ ওয়ার্ক ইজ আ পোয়েম আপন নাথিং। তার সবচেয়ে বড় যে রাইটিংটা বা যে কাজটা, সেটা হচ্ছে তিনি একটা কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে নাথিং নামে কবিতা। হি ডাইড রিপেন্টেন্ট অফ হিজ ওয়েস্টেড লাইফ। তিনি তার জীবনের অনেকটা সময় অপব্যয় করেছেন, এই জন্য এটা নিয়ে তিনি হচ্ছে অনেক আক্ষেপ করেছেন, রিপেন্ট করেছেন, অনুতাপ করেছেন। ইন হুইচ অ্যাজ হি টোল্ড বার্নেট, হি হ্যাড ফর 5 ইয়ার্স বিন কন্টিনিউয়ালি ড্রাঙ্ক। তার ব্যাপারে এই বার্নেট নামে একজন বলেছেন যে তিনি প্রায় 5 বছর কন্টিনিউয়ালি ড্রিঙ্ক করে করে কাটিয়েছেন। আর সো মাচ অ্যাফেক্টেড বাই ফ্রিকুয়েন্ট ড্রাঙ্কেননেস অ্যাজ ইন নো ইনস্ট্যান্স টু বি মাস্টার অফ হিমসেলফ। এবং তিনি এত বেশি ড্রাঙ্ক করে এত বেশি এফেক্টেড হয়েছেন যে তার সমকক্ষ আর কেউ নেই। মানে তার সময় উদাহরণ দেয়া তার মতো ওইরকম মাস্টার, মানে ড্রাঙ্কেননেসের মাস্টার, ড্রিঙ্কিং করার মাস্টার হিসেবে আর কেউ নেই আসলে, এটা বলতে চাই। স্যার রজার ইথারেস নামে আরেকজন ব্যক্তি, জেন্টেল জর্জ অ্যান্ড ইজি ইথারেস, আ উইট অ্যান্ড ফ্রেন্ড অফ দ্য উইটস অফ দ্য রেস্টোরেশন। মানে এই একটা লোক, তিনিও ছিলেন অনেক জ্ঞানী লোক এক কথায়। He bought his knighthood to enable him to marry a rich widow who required a title and died of a broken neck by tumbling downstairs when he was drunk and lighting guests to their apartment. বলতেছে যে তিনি ছিলেন, তিনি আসলে হি বট হিজ নাইটহুড, তিনি নাইটহুড ডিগ্রি পেয়েছিলেন আর কি। এবং এইটা করেছিলেন তিনি একটা উইডো, একটা বিধবা মহিলাকে বিয়ে করার জন্য, যার মূলত একটা টাইটেলের দরকার ছিল। এবং সে তার ঘাড়ের যে নেক, মানে গলার যে হাড়, সে হাড়টা ভেঙে সে মারা গিয়েছিল। কারণ হচ্ছে সে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে মদ্যপায়ী অবস্থায় ছিল এবং সে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। এবং সে নামতেছিল তার গেস্টদেরকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য, আলো আলো ধরে নিয়ে যাচ্ছিল আর কি। এটা করতে গিয়ে সে মারা যায়। হিজ থ্রি কমেডিজ, তার 3টা কমেডি ছিল: দ্য কমিক্যাল রেভেন্স, শি উড ইফ শি কুড, অ্যান্ড দ্য ম্যান অফ মোড, অর স্যার ফফলিং ফ্লাটার এক্সিলেন্ট। মানে তিনি একজন রাইটার ছিলেন, তার 3টা কমেডি ছিল আর কি, সেটা সম্পর্কে বলতেছে। এই ক্যারেক্টার গুলো আসলে ওই এই রাইটিং গুলোর ভেতরে রয়েছে, মেইন টেক্সটে। বুলি ডজন নামে একজন ব্যক্তি ছিলেন, তার সম্পর্কে এখানে বলা হয়েছে। রোজ ট্যাভার্ন সম্পর্কে, এগুলো অত গুরুত্বপূর্ণ না। ক্যাপ্টেন সেন্ট্রির কথাটা একটু আসবে, কারণ ক্যাপ্টেন সেন্ট্রি স্যার রজারের ভাতিজি বা এরকম কিছু একটা ছিল, ভাতিজা এরকম কিছু একটা ছিল। তো এটা আমরা সামনে পাবো। আর উইল হানিকম সম্পর্কে তো আমরা জানলামই যে সে একজন হচ্ছে খুবই ইয়ে টাইপের মেয়েলি স্বভাবের একজন মানুষ, মেয়ে ঘেঁষা লোক আর কি। আচ্ছা, এগুলো আর ডিটেল বললাম না, অত গুরুত্বপূর্ণ না। তো এই হচ্ছে আমাদের এই অফ দা ক্লাব এর পুরো আলোচনা। সামনের দিন আমরা যেই গল্পটা পড়বো, গল্প ঠিক না, যে রাইটিংটা পড়বো সেটা হলো এইটা। অফ দ্য ক্লাবের লেকচার শিট তোমাদেরকে দিয়ে দিচ্ছি না? যদি না দিয়ে থাকি তাহলে আমি দিয়ে দিচ্ছি এখন।
অফ দ্য ক্লাব, অফ দ্য ক্লাব। আচ্ছা, নতুন জয়েন করলে যদি আগের গুলো জিনিস না পাওয়া যায় তাহলে তো বিপদ। তাহলে তো বিপদ। অফ দ্য ক্লাব দিয়ে দিচ্ছি, আর সামনের দিন স্যার রজার আর চার্জ করবো। এই দুইটাই তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। সমস্যা নেই, লেকচার শিটে সব আমি সিরিয়াল করে আপলোড করে দেবো নি, আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবা। হয়তো দেখা যাচ্ছে যে আমি আপলোড করে এই লেকচার শিটের এই জায়গায় লিঙ্কটা বসায় দেবো নি, যাতে করে তোমরা এখান থেকে পেয়ে যাও। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে, আমরা ক্লাসটা শেষ করে দেবো। আর বলা থাকলে বলতে, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, এখানে একটু লিখে জানাও। আমার জুমের হয়তো বা কোনো সেটিং এ ইয়া আছে। আমি একটু আগে দেখতেছিলাম যে আমার কথা রেকর্ড হচ্ছিল না, ওইটা ঠিক করতে গিয়ে এখন আবার দেখতেছি যে আমার কথাই তোমরা শুনতে পাচ্ছ না, তোমাদের না, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের কিছু বলার থাকলে এখানে লিখে আমাকে জানাও, আর না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিই। লিঙ্গুইস্টিক্সে কি ম্যাথ রিলেটেড কিছু আছে? না না, কিচ্ছু নাই। ম্যাথ রিলেটেড কিছু নাই, এবার লিঙ্গুইস্টিক্সের প্রশ্ন অনেক সহজ হয়েছে। হ্যাঁ, তো আশা করা যায় তোমাদের বেলাও সহজ হবে। আর আরেকটা বিষয়ে তোমরা কেউই টেনশন করো না একটুকু, সেটা হলো আমাদের এই সাজেশন থেকে সব কমন পড়ে। হুম, এই যে, আচ্ছা এটা আমি জানি না, এগুলো আমি সলিউশন বের করবো অবশ্যই। এখন নতুন সিস্টেমে আসছি তো, এই জন্য অনেক কিছু বুঝতেছি না, বাট সলিউশন তো অবশ্যই বের করবো। আমি এখন সিকিউরিটি নিয়ে কাজ করতেছি। আমার আমি এই উইন্ডোজটা আবার নতুন করে দিলাম, উইন্ডোজটা কিনতে হবে। এখন ট্রায়াল ভার্সাসে চলতেছে। মাইক্রোসফট ওয়ার্ড কিনতে হবে, এটাই যে আমি কালকে ডলার এন্ডোর্স করব, এন্ডোর্স করে তারপর কিনবো আর কি। তো এইখানে মানে আমাদের এই যে সাজেশন, এই সাজেশন থেকে সব কমন পড়েছে। আমি তোমাদের সাজেশনটা করে ফেলবো এই উইকেই শুরু করব, কাল পরশু থেকেই শুরু করব। 7টা 8টা সাজেশন তো দেখবা যে আহ, এক সপ্তাহের মধ্যে করে ফেলবো। যেমন এই যে এইখান থেকে এইটা কমন পড়েছে। আমি আমি একবার দেখেছি কোশ্চেনটা। তবে এই যে এই ডায়াগ্রামটা আসছে, এই ডায়াগ্রাম নিয়ে আমি গতবার খুব প্র্যাকটিস করিয়েছি স্টুডেন্টদেরকে, কিন্তু গতবার পড়েনি, এবার আসছে এই ডায়াগ্রাম আসছে, এই ডায়াগ্রাম আসছে। তো তোমরা বেঁচে যাবা, তোমাদেরকে ডায়াগ্রাম তৈরি করতে হবে না, মানে ছবি আঁকাইতে হবে না। এই যে এইটা আসছে, তারপরে এইটা আসছে। যাই হোক, কঠিন গুলা চলে আসছে, সামনের বার তোমাদের জন্য সহজ হবে একটু। আর এগুলোও সব কমন পড়েছে, পার্ট বি এরও সব কমন পড়েছে। পার্ট এ তে গিয়ে একটু সমস্যা হয়েছে, পার্ট এ তে গিয়ে 100% কমন পড়ে না। তো এবারও তার ব্যতিক্রম হয়নি আর কি, দেখা যাচ্ছে 6টা 7টা করে কমন পড়ে। তো পার্ট এর সাজেশন আমি সবার নিচে, এই পেজে সবার নিচে দেয়া আছে। সাজেশন না, পড়া আর কি, পার্ট এর পড়া এই যেগুলো, এগুলো আমি তোমাদেরকে পড়াবো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, আমরা নেক্সট দিনে আবার কথা বলবো, ক্লাস করবো ইনশাল্লাহ। আর তোমরা একটু জয়েন করো। আমি তোমাদেরকে আসলে ফেসবুকে যেরকম খুঁজে পাওয়া যায় এখানে খুঁজে পাচ্ছি না, হয়তো অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। আর এর মধ্যে যদি আমি ফেসবুকটা ব্যাক পাই তাহলে তো হয়েই গেল সব সমস্যার সমাধান। চেষ্টা করতেছি আর কি। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।